দেশের ক্রীড়াঙ্গনে অনেকটা প্রথম সাফল্য কিন্তু আসে এই বক্সিং থেকে, কিন্তু এই বক্সিংটি ইনডোর গেমস বলেই বেশি পরিচিত হলেও অনেকটা নিভৃতে এগিয়ে যাওয়া। মাঝে মাঝে কিছু সাফল্য আসে, কিন্তু সেটা ধারাবাহিক নয়। জাতীয় পর্যায়ে কিংবা ব্যক্তিগত উদ্যোগ কোনোটাতেই খুব একটা সাফল্য আমরা দেখি না, কিন্তু তারপরও দেশের বক্সিংটাকে এগিয়ে নেওয়ার জন্য অনেকে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে একজন আসাদুজ্জামান, যিনি নিজের একক প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন এই বক্সিং ফেডারেশন নিয়ে, তৈরি করেছেন বক্সিং সোসাইটি। তার সাথে কথা বলবো। আসাদ ভাই, একদম নিজের প্রচেষ্টা, মানে আপনি ছিলেন ফেডারেশনের সাথে, কিন্তু তারপরও একদম নিজের একটা প্রচেষ্টা থেকে আসলে এই বক্সিং সোসাইটি তৈরি করা, কারণটা কি? থ্যাংক ইউ সো মাচ প্রথমত দীপ্ত টেলিভিশনকে, যে আমাদের অ্যাকচুয়ালি বক্সিং নিয়ে তো কেউ সাধারণত ওয়ার্ক করে থাকে না, বাংলাদেশে এরকমই হয়েছে। 1971 অনেক দিন আগের কথা, আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিলাম। বাংলাদেশের যে কোনো ফেডারেশন বলি বা অ্যাসোসিয়েশন বলি, এর মধ্যে কিন্তু বক্সিং ফেডারেশনই বাংলাদেশের প্রথম কোনো প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল, যে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, যেটা আমরা সবাই জানি যে পল্টনে অবস্থান করেছিল। সো 1977 সালে আমাদের দেশে মানে বর্তমান প্রথম সাফল্যটা আসে, যে ব্যাপারটা আমরা জেনে থাকি যে মোহাম্মদ আলী বক্সিং লেজেন্ডস, যিনি পৃথিবীর সর্বকালের সর্বসেরা বক্সার্স উপাধি অর্জন করেছেন। সো সেই মোহাম্মদ আলী আমাদের দেশে আসে এবং আমাদের পল্টন বক্সিং স্টেডিয়াম থেকে আমাদের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম নামকরণ করা হয়। সো এরপর ধারাবাহিকভাবে বাংলাদেশে তেমন সাফল্য বা ব্যর্থতা যাই বলি না কেন, সেই বছরই 1977 ইন্দোনেশিয়ার জাকার্তাতে প্রথম আমাদের দেশে একটি আন্তর্জাতিক ব্রোঞ্জ মেডেল পদক বাংলাদেশে পায়, এবং সেটা কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গন তথাপি বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম কোনো আন্তর্জাতিক পদক ছিল, এবং সেটাও ছিল বক্সিংয়ে। সো দেখা গেছে যে এর পরেও কিন্তু বাংলাদেশ এটা নিয়ে খুব একটা আগাইতে পারেনি। 1982 সালে আমরা অলরেডি আমাদের ওই সময়ের হাবিলদার আমাদের মোজাম্মেল সাহেব, তিনি বাংলাদেশের প্রথম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক পান 1982 সালে। সো বাংলাদেশের স্বর্ণপদকও আসে 82 সালে। বাট তখনও কিন্তু ক্রিকেট বা ফুটবল এই ধরনের কোনো কিছু ছিল না, বাংলাদেশে কোনো অন্য কিছু ছিল না। এক বক্সিং নিয়েই তখন মাতামাতি ছিল, কম বেশি বক্সিং নিয়েই মানুষ থাকতো, এইরকমই একটা ছিল বাংলাদেশের কালচার কিন্তু ছিল। কিন্তু দেখা গেছে এটা আসলেই আমি যতটুকু বুঝি একজন মানুষ হিসেবে, এটা অযত্নে অবহেলায়, এটা এইভাবে এটার কোনো সামনের দিকে আগানো। অযত্ন অবহেলার কথা বলছেন, আপনি নিজেও ফেডারেশনের সাথে ছিলেন, হ্যাঁ, এবং দীর্ঘদিন কাজ করেছেন, আপনি ডিফেন্সেও ছিলেন, কিন্তু আপনারা যারা এটাতে গাইড করেছেন, মানে একদম শুরু থেকে আপনারা যারা এটার মূল কি বলবো, যারা দিক নির্দেশক যদি বলি আমি, অ্যাজ এ প্লেয়ার, আপনারা আসলে অনেক ক্ষেত্রে সরে গিয়েছেন। এরপরে এটার ঘাটতি, মানে এটার ক্ষতিপূরণটা কি আসলে আপনাদেরও কি দায়ের মধ্যে পড়ে কিনা যে আপনারা সরে যাওয়াটা? না, এটা সরে যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাজের জন্যই একটা লিডারশিপ দরকার হয় বা ব্যাকগ্রাউন্ড দরকার হয়। দেশের প্রধানরা যারা থাকেন বা যে কোনো সেক্টরের প্রধানরা থাকেন, আপনি একটা প্রতিষ্ঠান রূপ দিবেন, সেই প্রতিষ্ঠানের যদি প্রপার লিডারশিপ না থাকে, সো ওই প্রপার লিডারশিপের জন্য ওই প্রতিষ্ঠানটা বেড়ে উঠবে না। আমি এখানে আপনাকে প্রশ্ন করব যে লিডারশিপের জায়গাটা, আপনার দুপাশে 4 জন বক্সার, 2 জন নারী এবং 2 জন পুরুষ, তারা কি আসলে প্রপার মানে তারা কি আসলে প্রপার লিডার পেয়েছে কিনা? শুরুটা কে করবেন? আপনাদের 4 জনের মধ্যে কে আগে শুরু করবেন? বাংলাদেশের মানুষ প্রফেশনাল বক্সিংটা কি যে এটা বুঝতো না। তিনি এটাই তিনি সর্বপ্রথম শুরু করে বক্সিং। আমিও প্রথম 27-3 বছর ধরে প্রফেশনাল বক্সিং খেলতেছি, আমার 12টা উইন আছে। প্রফেশনাল বক্সিং ধারাটা অন্যরকম। এমএচআর খেলা হয় 3 রাউন্ড, অলিম্পিক খেলা 5 রাউন্ড। এই প্রফেশনাল বক্সিং খেলা হয় 8, 4, 6, 10, 12। এখানে পাঞ্চ দেওয়া অন্যরকম, পাওয়ারিং পাঞ্চ কাউন্ট হয়। এমএচআরে নর্মাল পাঞ্চ লাগছে, হেড মুভমেন্ট হয়েছে, কাউন্ট হবে। এখানে অন্যরকম। এখানে লিডারশিপ বলতে স্যার একটা পারফেক্ট লিডারশিপ, আমরা যদি তাকে ধরতে পারি আমরা ফিউচারে ভালো কিছু করতে পারবো। তিনি আমাদের একদম যেরকম অভিভাবক বাপ মা যেমন গাইডলাইন করেন, তিনি আমাদের সেভাবে গাইডলাইন করে। আচ্ছা, আমি মোতালেব একটু আপনাকে পজ করি যে এখানে যে এই যে লিডারশিপ ধরতে পারেন, একটা ভালো কিছু করতে পারবেন, একটা ভালো কিছু করার বিষয়, আলটিমেটলি কি এখানে এমন কোনো বিশেষ বিষয় আছে যেটা কিনা আসলে আপনাদের মনে কাজ করেছে যে না, এটাকে যদি আমরা টাচ করতে পারি, এটার সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি, এটা আসলে আমাদের ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা বিষয়? সাদিয়া মনে কিছু বলতে যাচ্ছেন? সাদিয়া। আচ্ছা স্যার, বক্সিংয়ের জন্য কি করেছে বা প্রফেশনাল বক্সিংয়ের জন্য কি করেছে তার রেজাল্ট আমাদের সামনেই আছে। আপনি ফেসবুকে গেলে আপনি যদি বাংলাদেশ থেকে হ্যাশট্যাগ দিয়ে প্রফেশনাল বক্সিং দিয়ে সার্চ দেন, আপনি
সর্বপ্রথম আসাদ স্যারকে পাবেন, এটাই হচ্ছে বাংলাদেশে অ্যাচিভমেন্ট। এর আগে কখনো বাংলাদেশে আমার মনে হয় না কেউ শুনেছে যে প্রফেশনাল বক্সিং বলতে কিছু আছে। সবাই মাতামাতি করতো ক্রিকেট এবং ফুটবল নিয়ে, এখনো করে। এখন কিন্তু গুটি গুটি পায়ে বক্সিং আগাচ্ছে। আর দেশের যে বর্তমান পরিস্থিতি, বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার সেলফ ডিফেন্সের অনেক ক্লাসেস হচ্ছে, যেখানে আমাদের বড় একটা স্কোপ আছে কোনো কিছু করার। আর তার আগেই আছে স্যার বিষয়টা নিয়ে ভাবছে, ইনশাআল্লাহ এটার ভবিষ্যৎ ভালো আছে যদি আমরা এটা ধরে রাখতে পারি। আমাদের সমাজ ব্যবস্থায় জিনিসটা থাকে যে মেয়েরা ফুটবল খেলবে, একটা সময় অনেক প্রশ্ন ছিল, সে মেয়েরা কিন্তু সাফ জিতেছে 2 বার, 22 এবং 24-এ। এখন কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, মেয়েরা ক্রিকেটও খেলছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে, কয়েকদিন পরে ওয়ার্ল্ড কাপও খেলতে যাবে। আপনার কাছে বা আপনাদের কাছে জানতে যাবো, আপনাদের দুজনের কাছ থেকেই, যে আলটিমেটলি ফিমেল বক্সার হিসাবে সামাজিক বলেন পারিবারিক বলেন কোনো চাপ অনুভব হয়? ব্যারিয়ার আসলে অনেক আছে, দেখা গেছে যে পার্সোনাল লাইফ, আপনার পড়ালেখা, সংসার। আমি মা, আমার একটা 6 মাসের বাচ্চা আছে, আমি আমার বাচ্চা, আমার সংসার, আমার পড়ালেখা, আমি বিবিএ প্রফেশনাল 3rd ইয়ারে পড়তেছি, আমি সব কিছু আপনার কমপ্লিট করে তারপর আমি কিন্তু বক্সিং করতে পারতেছি। এটা আসলে মানুষের নিজের ইচ্ছা, সমাজ বা হচ্ছে জাতি কে কি বললো এটা আসলে গুনার কোনো সময় না, যদি আমি নিজে চাই। আর যদি একজন ভালো একজন লিডার থাকে আসাদ স্যারের মতো, তাহলে তো কোনো কথাই নেই। লিডারশিপের কথাটা বারবার আসতেছে, আপনিও কি একটু যোগ করবেন কিনা যে আলটিমেটলি সামাজিক ব্যারিয়ারটা কি একটা মুখ্য হয়ে থাকে কিনা, যে ভালো মানের প্লেয়ার হওয়ার জন্য বা ভালো মানে বা নিজেকে একটু উপরে নিয়ে যাওয়া বা নিজের স্বপ্নটাকে, ডেফিনেটলি একটা স্বপ্ন তো থাকেই, একটা তো অ্যাম্বিশন আছেই, আছে না, এটাকে আসলে ক্যাচ করার জন্য? সামাজিক ক্ষেত্রে সবারই মানে প্রবলেম হতে পারে। সো বিকজ আমারও প্রবলেম হয়েছিল, বাট যে কে কী বলে সেটা তো আমরা কান দিব না। যে আমি যেটা চাই, আমি যেটা করতে চাই, সেটা আমার পার্সোনাল না। তো যেমন ধরেন, হ্যাঁ, আমার একটা 3 বছরে, আমি একজন সিঙ্গেল মম, আমার একটা 3 বছরে আমি পাশাপাশি জব করি, জবের পাশে আমি বক্সিংয়ের সাথে আমি ধরেন আমি আগে আমি অ্যামেচার খেলতাম, অ্যামেচার থেকে আমি প্রফেশনাল আমি 2020-এ মানে আসাদ স্যারের এই প্রফেশনালটা মানে বাংলাদেশের প্রথম আনসার। এর আগে আমরা কখনো প্রফেশনালের নাম শুনি নাই। তো আমি অ্যামেচার থেকে আমি প্রফেশনাল আমি ঢুকছি। তো প্রফেশনাল আমি আমার 7টা গেম থেকে আমার 5টা উইন হয়েছে। সো আমি চাই আমরা মানে স্যারের মতো যেহেতু থাকলে আমরা ভালো ভালো কিছু করতে পারবো অবশ্যই। মানে একটা ভালো জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা ভালো সুযোগ আছে। আমি একটু আপনাকে কানেক্ট করতে চাই, আপনি অনেকক্ষণ ধরে শুনছেন অনেকের কথা। আলটিমেটলি কি মনে হয় যে আমি আপনার বয়সটা থেকে যদি শুরু করি, যে অনেকটা পথ হাঁটার দৌড়ানোর সময় সুযোগ আপনার নিশ্চয়ই আছে, এইখান থেকে আসলে এই বক্সিংটাকে কোন লেভেলে নিয়ে যেতে চান বা কোন লেভেলে দেখতে চান? এখনও আমি প্রায় বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 40 বছর পর্যন্ত বক্সিং করা যায় ইনশাল্লাহ। এখন আমার প্রায় 18 বছর বাকি আছে, ইনশাল্লাহ আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব। আমি ফ্লাইওয়েটে খেলি এবং আসাদ স্যার আছেন WBC-এর কাউন্সিলর, এবং গত 10 দিন আমাদের একটা ক্যাম্পিং হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ট্রেনিং সেশন ছিল। আমরা অনেক কিছু শিখতে পেরেছি, অনেক পাঞ্চ শিখেছি, অনেক প্র্যাকটিস করেছি। এই জায়গা থেকে দেশের বক্সিংটাকে কোন লেভেলে, একটু আগে আমরা গল্প করছিলাম যে, বা আসাদ সাহেব নিজে বলতেছিলেন যে সেই দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম সাফল্য, তারপর 82, 86, কিন্তু এবারে হঠাৎ করে আমার সাফল্য পাই। যদি আমার ভুল না হয় মেবি বছর 2 আগে আমরা একটা সাফল্য পেয়েছিলাম, কিন্তু তারপরও অতটা প্রচারণা নাই কিংবা অতটা ফোকাসে নাই। অ্যাচিভমেন্টের জন্য খেলতে হবে এমন কিন্তু না বক্সিং। আপনি যদি শারীরিক ব্যায়ামের কথা বলেন, বক্সিং বেস্ট কার্ডিও। আমি বলবো যে এটা হচ্ছে ল্যাকিং অফ, মানে আমার নিজের যে আমি নিজে সুস্থ থাকবো, এই জিনিসটারই বাংলাদেশের মানুষের অভাব। তারা যদি জানতো যে না আমার সুস্থ থাকতে হবে, তখন সে বক্সিং এমনিই করতো। যেমন ক্রিকেট করে, ফুটবল করে, সেটাও ভালো, কিন্তু বক্সিং ভালো একটা কার্ডিও। আমি বলবো যে বাংলাদেশের মানুষের প্রচারণার অভাব আছে, তারা নিজের প্রতি তাদের আপনার ইচ্ছা শক্তি কম, নিজের প্রতি যত্ন কম, যে যত্ন থেকেই তারা হয়তো জানে না যে বক্সিংটা কী কাজে লাগানো যেতে পারে। অ্যাচিভমেন্ট তো হচ্ছে একটা দেশের জন্য আসবে, যে একটা ব্যক্তির জন্য আসবে, কিন্তু আমার নিজের জন্য, আমার নিজের শরীরের জন্য এটা অনেক বেশি জরুরি। আপনারা অনেকেই ইন্টারন্যাশনাল অনেক টুর্নামেন্ট খেলেছেন, কয়েকদিন আগেও বড় কাটা টুর্নামেন্টও খেলেছেন, আসাদ সাহেব অনেক কিছু অ্যারেঞ্জ করেছেন। কিন্তু আমরা যখন দেখি যে আমাদের বাংলাদেশে বক্সিং অ্যামাচার যে ফেডারেশনটা আছে, সেখানে আসলে দেখি যে সারা বছর তালা ঝুলে, বাউটটাও একেবারেই পড়ে থাকে ময়লা আবর্জনার মতো। কারাপশন, এটার উত্তর কি শুধু কারাপশনের মধ্যে সীমাবদ্ধ, নাকি এটার মধ্যেও আসলে এক ধরনের কারাপশন? কারণ আমি হচ্ছে যখন বক্সিং শুরু করি 2018 সালে, আমি আমার প্রথম বক্সিং প্র্যাকটিস শুরু করি, তখন দেখা গেছে যে যখন ক্যাম্পিং হতো তখন বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা আসতেন, তারা প্র্যাকটিস করতেন। আমি যে ঢাকা জেলার, কেরানীগঞ্জ কিন্তু ঢাকার অন্তর্ভুক্ত,
আমরা 21 জন মেয়ে ছিলাম, সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে প্র্যাকটিস করতে যেতাম। তা আমাদেরকে থাকার জন্য কোনো একটা আপনার কি বলে একটা কর্নারও দেওয়া হতো না যে তোমরা এখানে থাকবে, এখানে প্র্যাকটিস করবা। যারা বাহির থেকে আসতো তাদের প্রাধান্য দিত। দেখা গেছে তারাই রিগে খেলতো, তারাই জিততো, তারাই আর্মিতে চাকরি করতেছে, তারাই আনসারে আছে। ফেডারেশনে একটা স্বেচ্ছাচারিতা জায়গাটা রয়েছে। আসাদ ভাই, আমি আপনার সাথে বলি, আমি আপনার শুরুতেই বলেছিলাম যে আপনি আগে ফেডারেশনের সাথে ছিলেন কিন্তু সরে আসছেন, এটার সাথে একটু কানেক্ট করতে চাই। মানে উনি না হয় অনেকটা পরে এসে একটা ইনডিসিপ্লিন দেখছেন, কিন্তু আপনি ফ্রম বিগিনিং দেখেছেন। আসলে কতটুকু বাস্তবতা যে ফেডারেশন কি আসলে এরকম বায়াসড? অ্যাকচুয়ালি আমরা যারা মূলত উদ্যোক্তা বলতে পারেন, যারা উদ্যোগ গ্রহণ করে থাকি, ফেডারেশন দ্যাটস আ কমপ্লিটলি অ্যাজ এ গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্টের একটা সিস্টেম অনুযায়ী ফেডারেশনগুলো কন্টিনিউ করে, সো সমস্ত ফেডারেশনগুলো একইভাবেই কন্টিনিউ করে। বাট অ্যাট দ্য সেম টাইম দেখা গেছে, আমি যদি আপনার আগের কথাগুলো বলি, আমি অল্প একটু বক্সিং করেছি অ্যান্ড বাংলাদেশ আর্মির সাথে যেহেতু করেছি, সো আমার 1991, 92, তো এট দ্য সেম টাইম দেখা গেছে যে আমাদের দেশে ওই সময়ও কিন্তু আদার্স কোনো বক্সার্স কমিউনিটি ছিল না, ইভেন বাংলাদেশ আনসারও ছিল না ওই সময় এইভাবে, শুধুমাত্র বাংলাদেশ আর্মি ছিল অ্যান্ড এদের সাথে কিছু কিছু ছিল, 2-1 জন বিডিআরের সাথেও ছিল, পুলিশের সাথেও ছিল। হ্যাঁ, তো আর্মি ম্যাক্সিমাম বক্সার্সগুলো ছিল। তখন আমাদের এই কালচারটাকে ওইভাবে গ্রো করা হয়নি। আর বায়াসের কথা যদি বলতে হয়, অ্যাকচুয়ালি যখন কোনো মানে একটা চেয়ার নিয়ে আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনাকে যদি এখন একটা কাজ দেয়া হয় যে ডক্টর হিসেবে, যে যান জয়নুলের তো পা ভেঙে গেছে, আপনি ইঞ্জিনিয়ার, ওর পায়ের এই প্লাস্টারটা আপনি করে দিয়ে আসেন, সো আপনি পারবেন না। ইভেন আপনি জানেন প্লাস্টার কীভাবে করে, তাও আপনি প্রপার করতে পারবেন না। সো এইখানে অ্যাকচুয়ালি বায়াসের থেকে বেশি বলবো এটা প্রবলেম হচ্ছে হলো এইখানে যে আপনার যিনি জানেন তাকে ওখানে নিয়োগ করা হচ্ছে না, মানে প্রপার জায়গায় প্রপার জায়গায়, মানে ডক্টরের জায়গায় ডক্টর না দিয়ে ডক্টরের জায়গায় ইঞ্জিনিয়ার দেওয়া হচ্ছে। সো এই জায়গাটা সে বায়াস, সে বোঝেই না অ্যাকচুয়ালি। ও ছোট মানুষ, ওর কাছ থেকে মনে হচ্ছে এটা বায়াস, বাট আমি বলবো উনি জানেন না। এইটা আমাদের স্কিলের অভাব। আমাদের দেশের যারা ফেডারেশনে যারা বসেন তারা কিন্তু সমাজের বলেন, রাষ্ট্রের বলেন, অনেক বড় একটা অবস্থান থেকে উনি বসেন, সরকারের নিয়োগপ্রাপ্ত হয়ে তারা আসেন। সো যখন সরকার তাকে মানে প্রপার জায়গায় প্রপার মানুষ আমরা দেখি না, তখন যখন আমরা সমালোচনা করি তখন কিন্তু সরকারের সমালোচনা জায়গাটা চলে আসে। আপনার কাছে কি মনে হয় যে আসলে সমালোচনাই সব কিছু সমাধান করতে পারে, নাকি আসলে এই জায়গা থেকে আসলে সরকার বলেন কিংবা ক্রীড়া মন্ত্রণালয় বলেন, সব কিছুতে এই ধরনের মানুষ যারা এটার সাথে জড়িত ফ্রম বিগিনিং, হুট করে না, ফ্রম বিগিনিং, তাদের সাথে আসলে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বলেন বা কমিউনিকেশন বলেন বা প্ল্যানিং বলেন, আলোচনা, এরকম একটা গোল টেবিল চেয়ারে বসা উচিত না? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার একটা কোম্পানি আছে, বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। সো দিস ইজ লিগেল কোম্পানি ফর বাংলাদেশ প্রফেশনাল বক্সিং। সো আমি এখানে যদি একজন গ্রাফিক ডিজাইনার নিয়োগ করি, এখন আমি যদি নিয়োগ করার সময় সার্কুলার না করি অ্যান্ড আননেসেসারি কাউকে নিয়ে এসে ওখানে বলি যে তুমি গ্রাফিক ডিজাইন করবা, ওকে বসাই দিলাম, ও বললো স্যার আমি, ওর চাকরির প্রয়োজনে ও বললো যে আমি পারবো, ওকে বসাই দিলেন, তার মানে দোষটা আমার। তাহলে গভর্নমেন্ট যদি এটাকে বিচার না করেন, যারা নিয়োগকর্তা তারা যদি এটা প্রপার না দেখেন, ইলেকশন করলাম, আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেক্ষেত্রে আমি ওখানে যেতেই পারি, বাট এইটার ডেভেলপমেন্টের জন্য তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, স্কিলের দরকার। আপনি এটা প্রপার জানেন কিনা, ডেভেলপমেন্ট সম্পর্কে আপনার কতটুকু আইডিয়া আছে, ডেভেলপমেন্ট, বক্সিং রিলেটেড, আপনি যে স্পোর্টস বা যে মানে ডিসিপ্লিনে থাকবেন, সেই ডিসিপ্লিনের উপরে অ্যাকচুয়ালি আমরা কতটুকু স্কিলের। আমাদের এত ভালো ভালো বক্সার, আমরা ব্রোঞ্জ পেয়েছি, আমরা গোল্ড পেয়েছি প্রথমবারের মতো দেশে ক্রীড়াঙ্গনে। তো সেইখানে আসলে আমরা তাদেরকে কেন, হয়তো তাদের বয়স হয়ে গেছে, আমি এখন 2025 দাঁড়িয়ে বলতে পারি, বা অনেক হয়তো পৃথিবীতেও নেই, কিন্তু তারপরও আমরা কেন ওই জায়গাগুলোকে ইউটিলাইজ করতে পারছিলাম না? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দেখেন, আমি বাংলাদেশে 2020 সালে এসেছিলাম। আমি আমাকে দিয়েই বলি, আমি বেসিক্যালি একজন বক্সার্স, একদম আমার বেসিক একজন মার্শাল আর্টম্যান। আমি মার্শাল আর্টও করেছি অ্যান্ড তারপর বক্সিং করেছি, যতটুকুই করেছি এটা, এবং এটা আমার যতটুকু করেছি দ্যাটস এ গুড অ্যাসিভ ফর বাংলাদেশ। অ্যান্ড আমি দেশ ছেড়ে চলে যাই, আমি এই প্রফেশনাল বক্সিং অ্যাজ এ ট্রেনিং কীভাবে করতে হয়, ট্রেনার কীভাবে ভালো হওয়া যায় ট্রেনিং করি,
এরপর ট্রেনিং করতে করতে একটা সময় দেখা গেছে আমি একটা ইউনিভার্সিটিতে এটার উপর লেখাপড়া করি, স্পোর্টস কিভাবে প্রফেশনাল মানে বক্সিং এটা কিভাবে ডেভেলপ শুধুমাত্র বাউটে ফাইট না, এটা না, না, স্টাডি এটা প্রয়োজন। পুরো আমি এটাকে স্টাডি করতে করতে একটা পর্যায়ে আমি ডাব্লিউবিসি ইউনিভার্সিটি ওর মতো জায়গাতে আমি কমপ্লিটলি প্র্যাকটিক্যাল করি, মানে ক্লাস করি, ওয়ার্ক করি এবং ওখান থেকে অ্যাজ এ মেন্টর হিসেবে স্বীকৃতি পাই। তো দেখা গেছে আজকের জায়গাতে আমি একজন ভালো ট্রেনার, আমি গর্ব করে বলি এশিয়ার মধ্যে আপনি হাতে গোনা যদি আর 2-3 জন ট্রেনার থাকে তাহলে আমার সমতুল্য ভাবতে পারেন। অনেস্টলি বললাম পুরো এশিয়ার কথা বললাম। সো এই জায়গাটায় আমি বাঙালি, আমি বাংলাদেশে এসেছিলাম আজকে প্রায় 4.5 বছর। আমি বাংলাদেশের গভর্নমেন্টের দিকেই তীর ছুড়ছি, কারণ গভর্নমেন্টের কাছে আমি এত চিঠি দিয়েছি যে তারা কোনোদিন আমাকে ওয়ান টাইম রেসপন্স করেন নাই। এটা কি এরকম যে আমার আপনার যে বলতে আমি প্ল্যানটা, আপনার মানে কথা ঠিক প্রসঙ্গে আছে বুঝলাম বলছি, কারণ আমি এখন সম্পূর্ণ প্রাইভেট সেকশনে চলছি। ওকে, এটা কি আপনার যে প্ল্যানটা, নিশ্চয়ই আপনাকে তাদেরকে অনেকবার প্ল্যান দিয়েছেন, অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন, তারা আসলে আপনার প্ল্যানটা বুঝে উঠতে না পারা, নাকি আপনার যে প্ল্যান এবং এটার সাথে আপনার বুঝে ওঠার জন্য তো বসতে হবে ভাই। আমি তো একটা চিঠি দিচ্ছি আপনার সাথে বসার জন্য, আপনি কখনো ডাকছেন না, কখনো বলছেন না। আমি বলছি যে আমি একজন ব্যক্তি, আমি এত বছর বাইরে কাটিয়েছি আমার লাইফ থেকে, আমি এই স্পোর্টসটা এবং এই ডেভেলপমেন্টের উপরে লেখাপড়া করে বড় হয়েছি। সো আপনার এরপরে আমি আপনাকে জানাচ্ছি এই যে আমার সিভি, আপনি আমাকে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। আসেন, একটা কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য একটা সেকশন প্রপার ওয়েতে যদি বেড়ে ওঠে, আমরা একটা ফরেন কালচার গড়তে পারি। প্রফেশনাল বক্সিং আমরা যেভাবে আমরা চিন্তা করছি, গভর্নমেন্ট যদি চাইতো যে না দেখি আসাদ কি বলে, একটু শুনতে তো পারি আমরা। কোনোদিন একবার ডাকেননি, আমি এত চিঠি দিয়েছি আনটিল এখন যারা আসছেন, এই যে আমাদের আগের গভর্নমেন্ট চলে গিয়েছে, ওকে বাদ দিলাম, আগের গভর্নমেন্ট এটা সেটা করেছে, এরপরে যারা এসেছে তারা তো মানে এই করেছেন, কি যেন বলে ইন্টারিম গভর্নমেন্ট, মানে আমরা যুদ্ধ করলাম কিসের জন্য? স্বাধীনতার জন্য। স্বাধীনতা নয়, আমরা যুদ্ধ করেছি বৈষম্য দূর করার জন্য, বেসিক জিনিসটা। সো বৈষম্য দূর করার জন্য যদি দূর করে থাকি, সো বৈষম্যটা কোথায়? আমি আপনাকে চিঠি দিয়েছি, আপনি ওইখানকার মিনিস্টার, অর্থাৎ ওই মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার, চিঠি তো আমি আপনাকে দিয়েছি, অফকোর্স আপনি দেখেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে আপনার নিচের লেভেলটা দেখেছে। যদি নিচের লেভেলটা দেখে থাকে তাহলে কেন আসাদকে ডেকে কথা বলা হলো না? আমি কি চাচ্ছি, তো একটা জায়গায় কথা বলা না হয় আরেকজনকে ওখানে ধাক্কায় পুশ করে দেওয়া হচ্ছে, তো সে কি করবে? ওই যে একটু আগে যে গল্পটা বললেন, সে কি করবে? ডাক্তারের জায়গায় ইঞ্জিনিয়ার দিয়ে আপনি কি করাতে চাচ্ছেন? এই যে এত বাধা, এত কিছু আপনারা বুঝতেছেন, প্র্যাকটিক্যালি বুঝতেছেন, তারপরেও কি মনের মধ্যে মনে হয় যে না আমরা রাইট ট্র্যাকে আছি? বাংলাদেশেতেও এখন মানে অনেক বাধা, আমাদের জন্য কোনো রকম সহায়তা আসছে না, বাট আসাদ স্যার আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে যতটুকু পারছে, তার যতটুকু মানে পাচ্ছে আমাদেরকে যতটুকু মানে নিয়ে যাওয়ার দরকার, মানে যতটুকু দেওয়ার দরকার, প্রায় সব কিছুই আমরা পাচ্ছি। এটা আসলে অনেক সময়ের ব্যাপার, এটা অবশ্যই সময়ের ব্যাপার। যেমন আগে রাস্তায় মেয়েরা পড়ালেখা করতে পারতো না, সেটার জন্য ফাইট করা লাগতো। এখন মেয়েরা চাকরি করতেছে, খেলাধুলা করতেছে, সব কিছু করতেছে। এটা আস্তে আস্তে ধাপে ধাপে আগাইছে। সেমভাবে বক্সিংয়ের জিনিসটা বাংলাদেশে প্রচার হইতে একটু সময় লাগবে, সবার মেনে নিতে একটু সময় লাগবে। যেভাবে ফুটবলের মেয়েরা সাফ জয়ী করে আসছে, এইভাবে সেমভাবে হয়তো আমাদের মাঝখান থেকে কেউ একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আসতে পারবে ইনশাল্লাহ। কিন্তু এর জন্য সময় লাগবে, সময় দেওয়া লাগবে। আমরা ওই ধাপে ধাপে আগাচ্ছি। আমরা উন্নয়নশীল দেশ বাংলাদেশ, আমরাও উন্নয়নশীল একটা ক্লাব, আমরাও আগাচ্ছি গুটি গুটি পায়ে ইনশাল্লাহ। আসাদ স্যার যদি চেষ্টা করে যাচ্ছে না 100%। আমি ব্যক্তিগতভাবে ডিমোটিভেট হওয়ার মতো কিছু নেই আমার লাইফে, কারণ আমি মরে যেতে পারি বাট হাল ছাড়তে রাজি নই। আমি বাংলাদেশে বলেছিলাম প্রফেশনাল বক্সিং এটা হবে যদি আমি মরে না যাই, আর যদি আমি মরে যাই বাংলাদেশের মানুষজন আমাকে ক্ষমা করে দেয়। বাট আমি এটা বাংলাদেশে বিল্ড আপ যখন করেছি এটাকে পরিপূর্ণ রূপ দেব। সো আলহামদুলিল্লাহ বাংলাদেশ বর্তমান প্রফেশনাল বক্সিংটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে। মাইক টাইসন সহ অনেক বড় বড় বক্সারকে দেশে আনা, এটা কি আসলে অনেকবার পিছিয়ে গিয়েছে? আমি আসলে এটা ফলো আপ হিসেবে জিজ্ঞেস করছি, আপনি আপনার মতো করে যদি বলতেন। মাইক টাইসনের বিষয়টা একদম ট্রু। আমি ব্যক্তিগতভাবে আনটিল তাদের সাথে মানে কথা চালিয়ে যাই, তাদের সাথে আমরা আগে বলেছিলাম ডিসেম্বরের 11, 12, 13, 14 এই সময়টা মাইক টাইসনকে বাংলাদেশে নিয়ে আসার জন্য একটা পরিকল্পনা ছিল। কিন্তু বাংলাদেশের রাজনীতিক বা বাংলাদেশের যে বর্তমান সময় যেভাবে যাচ্ছে, এই পরিপ্রেক্ষিতে
এত বড় একজন স্টারকে বাংলাদেশে নিয়ে আসা এবং তাকে মেনটেনেন্স করে বাংলাদেশ থেকে আবার বিদায় করা, আমি গভর্নমেন্ট যদি সাপোর্ট দিত তাহলে হয়তো চিন্তা করতে পারতাম। যদি গভর্নমেন্ট যেহেতু কোনো কিছু করতেছে না আমাকে, সেহেতু আমি চিন্তাই করতে পারি না, বিষয়টা নিয়ে আমার ভাবনাও আসে না। একটা সিকিউরিটির বিষয় থেকে যায়। অফকোর্স, আদারওয়াইজ আমি একজন সাধারণ মানুষ, ছোট্ট একটু রেপুটেশন আছে, আমি চাই এটুকু নিয়ে বেঁচে থাকতে। আশা করি দেশের বক্সিংটা আপনাদের হাত ধরেই অনেকটা এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ দর্শক সো মাচ। শুনছিলেন দেশের বক্সিং এর অবস্থা এবং দেশের বক্সিং নিয়ে এদেশের মানুষের কতটা আগ্রহ রয়েছে। দেশের অন্যান্য ক্রীড়া ফেডারেশনের মতো দেশের বক্সিংটাও অ্যামেচার থেকে একটা ভালো অবস্থায় যাক, দেশের বক্সিংটা আরও স্ট্রং হোক, আরও মজবুত হোক দেশের বক্সারদের অবস্থান, সে প্রত্যাশাটা সবার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের স্পোর্টস আড্ডা অনুষ্ঠানে থাকার জন্য। আগামী পর্বে নতুন কোনো ইভেন্টে নতুন কোনো প্লেয়ারদের সাথে আবারও হাজির হব দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।